আমরা শুরু করবো হচ্ছে আজকে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা নিয়ে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। অনুধাবন, বিশেষ করে অনুধাবন কোয়েশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এন্ড অলসো ফর ঘ নাম্বার কোয়েশ্চেন, উচ্চতর দক্ষতা কোয়েশ্চেন, এটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। তো এই টপিকটা থেকে নর্মালি তোমার বেশিরভাগই সময় অনুধাবন কোয়েশ্চেন আসে। তার আগে বলে রাখি আসলে মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি। দেখো, মোল, তাই না? এই যে মোল বা মোলার, এই মোল জিনিসটা কি অ্যাকচুয়ালি? বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, ধরো যে তোমার কাছে মনে করো যে এখন একটা ইয়া আছে, মনে করো যে অ্যালুমিনিয়াম আছে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম আছে সাপোজ, ধরো এখন অ্যালুমিনিয়াম না, সেটা একটা এটা তো ধাতু হয়ে গেছে, একটা গ্যাসের কথা বলি। মনে করো যে অক্সিজেন আছে, হ্যাঁ, তোমার কাছে এখন অক্সিজেন আছে, মনে করো যে এটা তোমার হচ্ছে সাপোজ 10 গ্রাম অক্সিজেন আছে। তো এখন এই যে 10 গ্রাম অক্সিজেন, এই 10 গ্রাম অক্সিজেনের মধ্যে আসলে কি আছে বলতো? কতটি পরমাণু আছে? আমরা সবাই জানি যে 6.023 ইন্টু 10⁻23টি পরমাণু আছে, তাই না? এখন এই যে এত সংখ্যক পরমাণুকে আমরা আসলে 10 গ্রাম, খুবই একটা ছোট সংখ্যা দ্বারা ডিনোট করতেছি, তাই না? তো এই যে ছোট একক, এই যে একটা গ্রাম, এটাকে আসলে কি বলা বলতো? নরমালি এটাকে বলে তোমার হবে, বলে হচ্ছে তোমার গ্রাম মোল বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে? গ্রাম মোল বলে। তার মানে এই যে গ্রামটাকে অ্যাকচুয়ালি তোমার নরমালি এটার ভাষাটা হচ্ছে তোমার গ্রাম মোল, নট অনলি গ্রাম। এখানে গ্যাসের ক্ষেত্রে আমরা ধরি হচ্ছে এটাকে গ্রাম মোল হিসেবে, বা সংক্ষেপে আমরা এটাকে বলি মোল। সংখ্যাটা এটাকে আমরা কি বলি? 1 মোল, মানে ধরো যে মোল। হ্যাঁ, 10 গ্রাম না, এটাকে আমি বললাম তোমার সাপোজ ধরো হচ্ছে এখানে ও দিয়ে দিলাম, ও2 না দিয়ে ও দিয়ে দিলাম, তাহলে তোমার হচ্ছে এটা 16 গ্রাম হবে, তাই না? 16 গ্রাম আছে। আমরা জানি কি যে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাই না? তো আর ও টু হলে কি হয়? 32 হয়ে যায়। তো এখন 16 গ্রাম অক্সিজেন, তো মানে 16 গ্রাম অক্সিজেন মানে কি? মানে তোমার হচ্ছে অক্সিজেনের মধ্যে মোট এতটি পরমাণু আছে, তো এই এতগুলা পরমাণুকে আমি হচ্ছে 16 গ্রাম দ্বারা প্রকাশ করতেছি। আমরা এটাকে বলি তোমার হচ্ছে গ্রাম মোল। গ্রাম মোল, অথবা এটাকে এক কথায় বলি কি, 16 গ্রামের জায়গায় এক কথায় বলতে পারি কি আমরা? 1 মোল, তাই না? তার মানে 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু হোয়াট? 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু 16 গ্রাম, তাই না? এটা তো আবার সবাই জানি। তো এই যে বিষয়টা, যে মোল, তাই না? তার মানে কোন একটা গ্যাসকে যখন হচ্ছে আমি তার ওয়েট আমি বুঝাতে চাই একটা গ্যাসের, সেখানে আমরা গ্রাম বা কেজি ব্যবহার করি না। গ্রাম বা কেজি আমরা কোনোটাই ব্যবহার করি না। আমরা কি ব্যবহার করি? মোল ব্যবহার করি, যে এত মোল অক্সিজেন আছে। 1 মোল মিনস 16 গ্রাম, 2 মোলস মিনস 32 গ্রাম, তাই না? এভাবে করে তো আমরা এটাকে ডিফাইন করি। সো এটাকে এখান থেকে আসলে মোল জিনিসটা আসছে। এখন এই যে মোলার মোলার আপেক্ষিক তাপ, এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে হচ্ছে এই 1 মোল গ্যাস, হ্যাঁ, আমি এটা ক্লিন করে দিচ্ছি। এই যে মনে করো যে 1 মোল গ্যাস, ঠিক আছে? এই 1 মোল গ্যাসের টেম্পারেচার, 1 মোল গ্যাসের টেম্পারেচার যদি হচ্ছে আমি 1 ডিগ্রি বাড়াতে চাই, 1 ডিগ্রি বাড়াতে চাই, হ্যাঁ, বা 1 ডিগ্রি বাড়াতে, হ্যাঁ, যে পরিমাণ হচ্ছে তোমার তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ, মানে কতটুকু তাপ লাগবে আসলে এটা টেম্পারেচার 1 ডিগ্রি বাড়াইতে, তাপ প্রয়োজন হয়, ঠিক আছে? তাকে কি বলা হয়? তাকে বলা হয় তোমার হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা। ওকে, এটা হচ্ছে এটা সংজ্ঞা। তার মানে তুমি জিনিসটা বুঝতে পারছো আশা করি, যে মোলার আপেক্ষিক তাপ জিনিসটা কি। মানে 1 মোল গ্যাসের পরিমাণ 1 ডিগ্রি, 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার কাহিনী এখানে, হ্যাঁ। তো এইটাকে যদি আমি সাপোজ ধরে নিলাম যে এই যে এই মানে মোলের পরিমাণ তোমার হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে এম মোল, মোলের পরিমাণ সাপোজ ধরলাম হচ্ছে তোমার এম মোল, হ্যাঁ। এরপর তোমার হচ্ছে যে কত ডিগ্রি বাড়াইলাম, এটা ধরলাম হচ্ছে তোমার সাপোজ ডেল টি। এটা মনে করো আমি ডেল টি বৃদ্ধি করতেছি, ডেল টি বাড়াবো, হ্যাঁ। আর যে পরিমাণ তাপের প্রয়োজন ধরলাম হচ্ছে এটা তোমার ডেল কিউ, ঠিক আছে? তাহলে এম মোল ডেল টি পরিমাণ তাপ বাড়াবো, ডেল কিউ পরিমাণ তাপ প্রয়োজন হবে। সো মোলার আপেক্ষিক তাপ, এটাকে তোমার হচ্ছে সি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? সি দ্বারা তোমার বোঝানো হচ্ছে তোমার ক্যাপাসিটি অ্যাকচুয়ালি, ঠিক আছে? মোলার স্পেসিফিক হিট বা মোলার হিট ক্যাপাসিটি, সি। তো সি এর পরিমাণ কতটুকু হবে? তোমার হবে হচ্ছে তোমার ডেল কিউ পরিমাণ তাপ প্রয়োজন হবে, আর এটুকু তোমার হচ্ছে ওয়েস্ট হবে। সো এটা নিচে চলে যাবে, তাহলে এম ইন্টু ডেল টি। সো এখানে এম মিনস মোল, ডেল টি মিনস যতটুকু আমি বৃদ্ধি করব, আর ডেল কিউ মিনস যতটুকু পরিমাণ তাপ প্রয়োজন হবে। তো সি ইজ ইকুয়াল টু ওয়াট? ডেল কিউ ইজ ইকুয়াল টু এম ডেল টি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা। এখন
এইটাকে দেখে আমরা বুঝে বলতে পারতেছি এটার এককটা কি হতে পারে। দেখো তো খেয়াল করে, তাপের পরিমাণ, তাপের একক কি হয়? জুল হয়। মোলের মোলের একক কি হয়? মোল হয়, রাইট? MOL মোল হয়। আর ডেলটি একক কি হয়? কেলভিন হয়। তাহলে জুল, এটাকে আমরা তাহলে কি বলতে পারি? জুল পার মোল পার কেলভিন, রাইট? সো এটা কিন্তু 1 ডিগ্রি কেলভিন আরকি। এক কথায় বলতে গেলে এটাকে নরমালি আমরা কেলভিনে হিসাব করি, ঠিক আছে? 1 কেলভিনে। সো 1 ডিগ্রি সেলসিয়াস, এখানে ডিগ্রি লেখা আছে যদিও, বাট আ নরমালি তোমাকে এটা কেলভিন দ্বারা আমরা এটা ডিনোট করি, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। এখন এখানে টোটাল ২ টা স্পেসিফিক হিট আছে, ২ টা। তোমার এই সি হচ্ছে তোমার মোট ২ টা। একটা হচ্ছে সিপি আর আরেকটা হচ্ছে তোমার সিভি। তো ২ টা হিট আছে। একটা তোমার হচ্ছে প্রেশার, ফর প্রেশার, এটা ফর ভলিউম। সো এটা তোমার হচ্ছে স্থির চাপ। এটাকে বলা হয় তোমার হচ্ছে স্থির চাপে। এটাকে বলা হয় স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। আর এটাকে বলা হয় স্থির ভলিউমে। মানে সরি, স্থির ভলিউম না তো, স্থির আয়তনে আরকি। হ্যাঁ? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। হ্যাঁ? তো এটা হচ্ছে আবার মোটামুটি এই মানে এটা হচ্ছে তোমার মোটামুটি প্রকারভেদ। হ্যাঁ? এখন আমরা এই সিপি আর সিভি নিয়ে কিছু কথা বলব। ভেরি ইম্পোর্টেন্ট অ্যান্ড ভেরি ইম্পোর্টেন্ট ফর হচ্ছে অনুধাবন কোয়েশ্চেন। তো আবার একটু দেখে আসো এই কোয়েশ্চেন গুলো। সেটা তোমার হচ্ছে সিপি আর সিবির একটা পার্থক্য আছে। আমরা বুঝতেই পারতেছি যে সিপি কি চাপের জন্য আর সিবি কি তাপে আয়তনের জন্য। সো সিপি আর সিভি এর কি আছে? একটা ডিফারেন্স আছে, রাইট? পার্থক্য আছে। তো এখানে আমাদের একটু বুঝতে হবে যে পার্থক্যটা আসলে কেন হচ্ছে? কি পার্থক্য? এটার মানে ভৌতিক পার্থক্যটা কি? হ্যাঁ? ইন্টারফারেন্স পার্থক্য মানে হোয়াট ইস দ্য ইন্টারকলিশন। এটার ভৌতিক তাৎপর্যটা কি বা ভৌতিক পার্থক্যটা কি আসলে এটার মধ্যে? ডিফারেন্সটা কি আসলে? তো এখন ইনার ডিফারেন্সটা কি হবে? সেই ইনার ডিফারেন্সটা যাওয়ার আগে আমাকে বুঝতে হবে যে সিপি আর সিবি জিনিসটা কি আসলে? তো আমি যদি সবার আগে সাপোজ ধরো যদি আমি সিভি নিয়ে কথা বলি, সিভি নিয়ে, তো সিভির ক্ষেত্রে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সিভি হচ্ছে তোমার স্থির আয়তন, তাই না? এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো যে স্থির আয়তনে মনে করো যে একটা গ্যাসকে আমি হচ্ছে আচ্ছা তার আগে বলে রাখো যে মোলার আপেক্ষিক চাপ জিনিসটা কি ছিল বাবা? সেটা হচ্ছে তোমার ডেল কিউ পরিমাণ বা ডেল টি পরিমাণ আমাকে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, রাইট? তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। তো তাপমাত্রা বৃদ্ধি করতে হলে আমাকে কি করতে হবে? এটাকে তাপ দিতে হবে না? এটাকে তাপ দিতে হবে। ইট মিনস সিভি তার মানে আয়তন স্থির রেখে, তাই না? তার মানে স্থির আয়তনে, আয়তন কিন্তু স্থির, ভলিউম উইল বি স্ট্যাটিক। সো আয়তন স্থির রেখে যদি হচ্ছে আমি এটার তাপ মানে এটাকে উত্তপ্ত করি, এটাকে যদি আমি তাপ দেই, ঠিক আছে? উত্তপ্ত করি, হ্যাঁ? উত্তপ্ত করলে কি হবে? এটার কি হবে? চাপ ও তাপমাত্রা, তাই না? এটা প্রেশার আছে না, একটা প্রেশার আছে। আমাদের কি জানি? কি থাকে? একটা পি থাকে, ভি থাকে, টি থাকে। সো ভি হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে পি আর টি কি হবে? অবভিয়াসলি নট কনস্ট্যান্ট। তার মানে যদি স্থির আয়তন রেখে যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? টি বাড়বে। টি বাড়ার ফলে কি হবে? টি বাড়ার ফলে তোমার হচ্ছে পিও বাড়বে, রাইট? বিকজ তাপমাত্রা বাড়তেছে তার মানে কি প্রেশারও বাড়বে। কারণ তাপমাত্রার পরিমাণ এর পরস্পর সমানুপাতিক। আমরা জানি কি যে ভি, হ্যাঁ, এটা যেগুলো কি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে টি বাই ভি অ্যাকচুয়ালি কাইন্ড অফ। এটা কাইন্ড অফ কিন্তু এরকমই। কারণ পি হচ্ছে ভি এর ব্যস্তানুপাতিক আর পি হচ্ছে টি এর সমানুপাতিক। তাপ বাড়লে আ তাপমাত্রা বাড়লে চাপও বৃদ্ধি পায়। তো স্থির আয়তন রেখে উত্তপ্ত করলে তোমার হচ্ছে এই যে পি আর টি কি হবে? এটা বৃদ্ধি পাবে, উভয় বৃদ্ধি পাবে। এখন এই যে বৃদ্ধি পেল, বিষয়টা বুঝো একটু। আ এখানে যেহেতু তোমার হচ্ছে ভি নাই, ভি যদি স্থির, তার মানে এর কোনো বাহ্যিক কাজ নাই, তাই না? এর কোনো বাহ্যিক কাজ নাই। বিষয়টা কিভাবে আসলো বাহ্যিক কাজ নেই? মনে করে দেখো একটু যে আমি 2nd বা 1st ক্লাসে হয়তোবা বলছিলাম যে তোমাদের হচ্ছে মেবি 1st ক্লাসেই বলছিলাম যখন তোমাদেরকে হচ্ছে আম আ 1st ক্লাসে তো 2nd ক্লাসে বলছিলাম। যখন তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম, ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স পড়াচ্ছিলাম। ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স যখন পড়াচ্ছিলাম, তখন আমি একটা কথা তোমাদের শিখাইছিলাম। সেটা তোমার হচ্ছে ডেল কিউ ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, রাইট? এখানে যখন হচ্ছে আমরা স্থির আয়তনে একটা প্রক্রিয়া ছিল আমাদের, যে তোমার হচ্ছে এটা কি প্রক্রিয়া ছিল? যে আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস কিন্তু কি ছিল? সেখানে আমরা হচ্ছে তোমার ভি কে স্থির রাখতেছিলাম। আয়তন ধ্রুব আয়তনে। ধ্রুব আয়তনে আমরা কি বের করতেছিলাম? ফার্স্ট ল অফ থার্মোডায়নামিক্স এর সূত্র বের করতেছিলাম। তো ওখানে কি হয়েছিল বলতো? যে ভি হচ্ছে 0। ভি 0 ছিল। তো ভি 0 হওয়ার পরে কি হইছে এটা? আমাদের আমরা জানি কি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে পিডিভি। তাহলে ভি যদি 0 হয় তাহলে ডাব্লিউ কি হবে? 0 হবে। রাইট? সো এখানে তার মানে কি আমাদের যদি আয়তন শূন্য হয়, যদি আয়তনের পরিবর্তন না হয়, তাহলে বাহ্যিক কাজের পরিমাণ কত হবে? শূন্য হবে। সো আয়তন যেহেতু তোমার মানে কাজ যেহেতু তোমার আয়তনের সাথে রিলেটেড, সূত্র যেহেতু মানে এটা যেহেতু পরস্পর সমানুপাতিক। তো যদি তোমার আয়তন স্থির থাকে তাহলে কি হবে? বাহ্যিক কোনো কাজই হবে না, রাইট? বাহ্যিক কোনো কাজ হবে না। ফলে সম্পূর্ণ যে এই যে সম্পূর্ণ যে এই ডেল কিউ আমি যে আমি যেটাকে উত্তপ্ত করতেছি না,
এই যে আমি যে ডেল কিউ পরিমাণ তাপটাকে দিচ্ছি, সেই পুরো তাপটা, এই পুরো তাপটা কি হচ্ছে, এই পুরো তাপটা হচ্ছে গ্যাসের চাপ ও তাপমাত্রা পরিবর্তনে ব্যয় হচ্ছে। গ্যাসের পুরো তাপটা কি হচ্ছে, পুরো তাপটা গ্যাসের চাপ ও তাপমাত্রা বৃদ্ধিতে বা মানে এখানে বৃদ্ধি হতে পারে বা তোমার কমতেও পারে, হোয়াটএভার, এটা আমার দেখার বিষয় না। আমি দীর্ঘ পরিমাণ তাপ সরাইনি, তাহলে কিন্তু কি হবে, এটা কমে যাবে। তো বলতে পারি যে পুরো তাপ গ্যাসের চাপ ও তাপমাত্রা পরিবর্তনে ব্যয় হচ্ছে। একটু ভালো মতো কথাটা লক্ষ্য করে দেখো কি বলতেছি আমি। এই এখন এটা গেল সিভি, এবার আসে আমি সিপি এর ক্ষেত্রে। সিপি কি বলতো, স্থির চাপ। স্থির চাপে কি হচ্ছে, স্থির চাপে তোমার হচ্ছে চাপ স্থির থাকতেছে, বাট আমি যদি একে উত্তপ্ত করি তাহলে কি হবে, হ্যাঁ, কারণ স্থির চাপে রেখে উত্তপ্ত করলে সেম ভাবে সেম ল্যাঙ্গুয়েজে আমি লিখবো, উত্তপ্ত করলে কি হবে যে পি আর ভি বৃদ্ধি পাবে, তাই না, পি আর ভি। এবার এবার কিন্তু তোমার হচ্ছে আয়তন আর টি, সরি, ভি আর টি, এবার কিন্তু পি কনস্ট্যান্ট, তার মানে এবার কি বলতো, এবার কিন্তু ভি হচ্ছে কি, ভি কিন্তু এবার রেগুলার, ভি কিন্তু এবার চলবে, মানে বাড়বে বা কমবে। সো ভি কিন্তু এবার স্ট্যাটিক না, ভি কিন্তু এবার ডাইনামিক। সো যদি স্থির চাপে উত্তপ্ত করলে তোমার হচ্ছে এবার তাহলে ভি আর টি কি হবে, বৃদ্ধি পাবে বা কমবে, যে কোনো একটা ঘটনা ঘটবে বা পরিবর্তন হবে, এক কথায় বললে তোমার হচ্ছে পরিবর্তন হবে বা বৃদ্ধি পাবে। লিখে রাখলাম এটাই। এখন যেহেতু আমি কিউ বাড়াচ্ছি, কিউ বাড়লে কি হবে, ভি বাড়বে, কিউ বাড়ালে কি হবে, টিও বাড়বে, তাই না। আমি তাপ দিচ্ছি, সো অবভিয়াসলি এটা কি হবে, প্রসারিত হবে না বলতো, আয়তনটা প্রসারিত হবে, বিকজ এবার কিন্তু আয়তন স্থির না, বুঝছো। মনে করো যে প্লাস্টিক, এখন মনে করো প্লাস্টিকে তুমি যদি হিট দাও তাহলে কি হবে, প্লাস্টিকটা কি হবে, আস্তে আস্তে ফেটে যাবে না। সে কেন ফেটে যাচ্ছে, কারণ সে তার কারণ তার আয়তনটা বৃদ্ধি পেতে চাচ্ছে, তাই সে ফেটে যাচ্ছে তাপের প্রভাবে। তো সেম কেস এখানে কি হচ্ছে, আয়তনটা প্রসারিত হচ্ছে, যেহেতু আমার আয়তন আবার স্থির না। সেম ভাবে এটা টিও কি হবে, যেহেতু তাপ তাপ দিচ্ছে তার মানে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তার মানে উভয় বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে তোমার তার মানে এই যে তাপটা, যে তাপটা আমি দিচ্ছি তার মানে প্রযুক্ত তাপ যেটা আর কি, তো এই যে প্রযুক্ত তাপ, এটার আসলে কাজটা কি তাহলে, এবার এটার কাজটা দেখো, ভালো মতো খেয়াল করে দেখো। এটার কাজটা হচ্ছে এটা একদিকে, প্রযুক্ত তাপের কাজটা কি তাহলে, এটা তোমার হচ্ছে একদিকে টি কে বৃদ্ধি করতেছে, আর আরেক দিকে তোমার হচ্ছে কি বলতো, বাহ্যিক চাপের বিরুদ্ধে গ্যাসের আয়তন বৃদ্ধি করতেছে না বলতো। মানে এটা যে অ্যাটমসফেরিক প্রেসার ছিল, সাপোজ ধরো একটা তোমার সিলিন্ডার, এখানে তুমি মনে করো যে টিপ, এখানে তুমি আগুন জ্বালাই দিছো, এখানে তুমি মনে করো যে তাপ, তাকে তাপ দিচ্ছ, কি পরিমাণ ডেল কিউ পরিমাণ তাপ দিচ্ছ। এখন এটা কি হবে, এই সিলিন্ডার এক সময় যখন দেখবে যে আর সহ্য করতে পারতেছে না তাপ, তখন সে কি করবে, সে প্রসারিত হওয়া শুরু করবে। প্রসারিত সে কখন হবে, মনে করো সে এইদিকে প্রসারিত হচ্ছে, বা সে এদিকে প্রসারিত হচ্ছে। এদিকে তো তোমার 1 অ্যাটমসফিয়ার প্রেসার আছে, তাই না। আমরা সবাই জানি যে বায়ুমণ্ডলের চাপ কত, 1 অ্যাটমসফিয়ার। সে তখন কি করবে, এই 1 অ্যাটমসফিয়ার প্রেসারটাকে কি করবে, সে এটা বিরুদ্ধে কাজ করে আয়তনটা বৃদ্ধি করবে। মনে করো যে আয়তনটা এখন এরকম হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, তার মানে কি, সে বাহ্যিক প্রেসারের বিরুদ্ধে কাজ করতেছে না। তো তার মানে সে এখানে কি করতেছে, আমাদের ঘটনাটা নাম্বার 1 হচ্ছে টি বৃদ্ধি পাচ্ছে, টি বৃদ্ধি পাচ্ছে। নাম্বার 2 হচ্ছে বাহ্যিক চাপের বিরুদ্ধে, বাহ্যিক চাপের বিরুদ্ধে গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে বা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, ভলিউম ভি রেজ হচ্ছে, তাই না, ভি রেজ হচ্ছে। তো এখানে তাহলে আমরা যদি বলি তাহলে স্থির আয়তনে কি হচ্ছে, ধরলাম যে তাহলে 1 মোল, মনে করো যে 1 মোল গ্যাসের তাপমাত্রা, ঠিক আছে, 1 মোল গ্যাসের সাপোজ ধরো যে টেম্পারেচার, মনে করো যে 1 কেলভিন, ঠিক আছে, বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, তাই না, 1 মোল, মনে করো যে 1 মোল গ্যাসের, ঠিক আছে, টেম্পারেচার বা টেম্প 1 কেলভিন বৃদ্ধি করতে যে হিট লাগে, তাই না, যে হিট লাগে বা হিট হিট প্রয়োজন হয়, ঠিক আছে, এটা কখন তোমার হচ্ছে এটা স্থির আয়তনে, তোমার স্থির আয়তনে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিটের প্রয়োজন হয়। আচ্ছা, এখন সেম ভাবে স্থির চাপে 1 মোল গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে ওই সেম তাপ কি লাগবে, হ্যাঁ, তুমি আমাকে বলো, কি তার থেকে কি হবে বলো তো, তার থেকে কম লাগবে না বেশি লাগবে, কেউ একজন বলো তো আমাকে, দেখি কার মাথায় ঢুকছে জিনিসটা। মানে স্থির আয়তনে যদি আমার যে পরিমাণ তাপ প্রয়োজন হবে, সেটা সেম পরিমাণ কি সিপি এর ক্ষেত্রে হবে, নাকি কম হবে না বেশি হবে? বেশি হবে। হ্যাঁ, তো স্থির চাপে 1 মোল পরিমাণ গ্যাসের টেম্পারেচার 1 কেলভিন বৃদ্ধি করতে তার থেকে বেশি পরিমাণ লাগবে।
সো তার চেয়ে বেশি হিট প্রয়োজন হবে, বেশি হিট প্রয়োজন হয়, তাই না? এই হচ্ছে আমার মোটামুটি কেস। সো আমি বলতে পারি কি যে এখানে তোমার হচ্ছে সিপি, ঠিক আছে? সো এটা আমি একটু ক্লিন করে দিচ্ছি এই জায়গাটা। সো আমি পুরো এই আলোচনা থেকে বুঝতে পারতেছি যে সিপি হচ্ছে বেশি, সিভি হচ্ছে কম। সো এই ঘটনা থেকে বলতে পারি যে সিপি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার সিভি প্লাস কি বলতো, বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ, বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজের, ঠিক আছে, বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজের সমতুল তাপ। তোমাদের সব বইতে সব লেখাই আছে, তারপর তোমাদেরকে আমি সব সুন্দর পড়াই দিচ্ছি, বুঝাই দিচ্ছি। সো অবভিয়াসলি উই ক্যান সে সিপি গ্রেটার দেন সিভি। সো যদি কোনো কোয়েশ্চেন আসে পরীক্ষার মধ্যে যে উদাহরণ কোয়েশ্চেন যদি আসে যে দেখাও যে সিপি গ্রেটার দেন সিভি, সো তোমরা এই কথাগুলো সুন্দরভাবে বুঝাই বুঝাই লিখবা যে স্থির আয়তনের ক্ষেত্রে বাহ্যিক চাপের বিরুদ্ধে কোনো কাজ হয় না, জাস্ট তাপমাত্রা আর প্রেসার পরিবর্তন হয়। বাট সিপি এর ক্ষেত্রে তোমার হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং আয়তনও বৃদ্ধি পাচ্ছে, এবং যেটা তোমার হচ্ছে বাহ্যিক চাপের বিরুদ্ধে। সো এটা তোমার বেশি পরিমাণ তাপ লাগে। সিপি ইজ গ্রেটার দেন সিভি অলওয়েজ। এখন এইটা কতটুকু বেশি, এইটা আমাকে বের করার প্রয়োজন না, বলো তো? আমি যে বলতেছি যে পরিমাণ তাপ লাগবে সিভি এর ক্ষেত্রে তার থেকে বেশি পরিমাণ তাপ সিপি এর ক্ষেত্রে লাগবে। তো সিপি গ্রেটার দেন সিভি বললাম, বাট কতটুকু বেশি, মানে ধরো যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু হোয়াট, তাই না? না, আমি যদি সিপি থেকে সি বাদ দিয়ে দিই তাহলে তাহলে আমি কি পাবো, আমি কতটুকু মানে অ্যামাউন্ট পাবো আমি? এটা তাহলে আমাদেরকে একটা কোশ্চেন চলে আসে না যে মনের মধ্যে যে আমি তাহলে এটা কত পেতে পারি? সো আমরা এখন সেই জিনিসটা বের করবো, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি বের করবো। তার জন্য আমরা হচ্ছে একটা পিস্টন চাপা ধরা চিন্তা করে দেখি। মনে করো একটা পিস্টন, এখানে মনে করো গ্যাস আছে, ঠিক আছে, এখানে আবার গ্যাস আছে আর এখানে একটা পিস্টন চাপা ধরে আমি দিয়ে দিচ্ছি। এই তো এখানে একটা পিস্টন দিয়ে দিলাম এভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পিস্টনটা। সো এই হচ্ছে পিস্টন। এখন তাহলে এবার দেখো বিষয়টা, এখানে কি হচ্ছে, গ্যাসটা কি ওকে চাপ দিচ্ছে না পিস্টনটাকে? একটা চাপ দিচ্ছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমি তোমাকে ভালো মতো বিষয় বুঝো, এই পিস্টনটা কিন্তু তোমার হচ্ছে টোটালি এটার সাথে মানে অ্যাটাচড, মানে এখান থেকে কিন্তু বায়ু প্রবেশ করা বা বের করার, হ্যাঁ, ঢুকার এটা কিন্তু কোনো জায়গা নাই। সো এটা এটা কিন্তু তোমার টোটালি একটা কুপরিবাহী, ঠিক আছে, এটা কুপরিবাহী পদার্থ একটা। তো এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি যে তুমি একটু ধরে নাও এবার তাহলে যে এটা স্থির আয়তনে যদি আমি কল্পনা করি, এবার স্থির আয়তনে এখানে সেম ভাবে স্থির আয়তনে সিভি, সাপোজ সিভি। তো স্থির আয়তনে, হ্যাঁ, স্থির আয়তনে তোমার হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ কত? হ্যাঁ, গ্যাসের আপেক্ষিক তাপ সিভি আমরা সবাই জানি, তাই না, সিভি। তো এখানে এই যে গ্যাসটা, এই যে তোমার হচ্ছে যে আমি যদি তাকে হিট দিব এখন, হ্যাঁ, তাহলে এখন হিট দিয়ে চাপা ধরো হচ্ছে তোমার এখানে এইটুকু হচ্ছে তোমার টোটালটা এরিয়াটা, এই হচ্ছে টোটাল সিলিন্ডারটা, হ্যাঁ। এখন মনে করো যে সিলিন্ডারটা যেহেতু এখানে প্রেসার দিব, আমি যেহেতু আমি এখানে তাপ দিব, ডেল কিউ পরিমাণ তাপ দিব, বা কিউ পরিমাণ তাপই চাপা ধরো দিতেছি, তাহলে এখানে তোমার কাছে আমি তাপ দিচ্ছি, তাহলে কি হবে? সিভি এর ক্ষেত্রে তো কোনো কাজ হবে না, তাই না? কিন্তু ওই যে সিপি এর ক্ষেত্রে তো একটা কাজ হবে। তো কাজ হবে কিভাবে বুঝবো? এই আয়তনটা কি হবে, এই আয়তনটা বৃদ্ধি পেতে যাবে, তার মানে একে একে এদিকে প্রেসার দিবে। তো চাপা ধরো যে সেটা এখান থেকে এখানে চলে আসবে। আচ্ছা, সেটা পরে আসতেছে, আগে এটা শেষ করে নেই। স্থির আয়তনে চাপা ধরো যে সিভি, এখন এইটার এই সিভি বা সিভি এর ক্ষেত্রে বা এই ক্ষেত্রে গৃহীত তাপ কত হবে? গৃহীত তাপ, এই যে এই ডেলকে পরিমাণ কত হবে গৃহীত তাপ, কত হবে সেটা? আমি ধরে নিলাম হচ্ছে তোমার চাপা ধরো ডেল কিউ ইজ ইকুয়াল টু কত হবে? এটা কিন্তু একটা সূত্র আছে, ঠিক আছে। সেই সূত্রটা কি ভালো মতো বুঝে রাখো। সেটা তোমার হচ্ছে ডেল কিউ পরিমাণ হচ্ছে তোমার ভর ইনটু, যেমন দেখো আমাদের সূত্রটা কি ছিল যে সি ইজ ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি, তাই না? এটা আমাদের ফর্মুলা ছিল আপেক্ষিক তাপের ক্ষেত্রে। তাহলে ডেল কিউ কত হবে? এম ইনটু সিভি ইনটু ডেল টি। তার মানে ভর, এই যে ভর মানে এটা কি মোল না? মোল, মোল মানে কি? এটা গ্যাসের ভর, কত মোল? 1 মোল। মানে এটা কিন্তু ওয়েট, একটা ওয়েট। তো ভর ইনটু আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, ইট মিনস এখানে কিন্তু সিভি হবে আপেক্ষিক তাপ, কিন্তু এবার এখানে সিভি, যেহেতু আমি সিভির জন্য বের করতেছি, এবার কিন্তু শুধু সি হবে না, এখানে কিন্তু সিভি হবে, ঠিক আছে। তো আপেক্ষিক তাপ কি ইনটু তাপমাত্রা পার্থক্য, ডেলটি মানে কি? তাপমাত্রা পার্থক্য।
ওকে, বাস। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভর হচ্ছে আমি ধরে নিয়েছিলাম হচ্ছে কি বলতো, 1 মোলের জন্য, তাই না? অলওয়েজ আমি 1 মোল হিসাব করবো এখন, 1 মোল দিয়ে। সো 1 মোল ওয়েট, তাহলে 1 ইনটু সি, এটা তোমার হচ্ছে সিভি, আর এটা তো তোমার সিভি, আর তাপমাত্রার পার্থক্য কত, ডিটি, রাইট, বা ডেলটি। তাহলে সাপোজ ধরো ডেলটি দিয়ে দিলাম, ডেলটি। তার মানে কি পাচ্ছি আমরা এখান থেকে, সিভি ডেলটি পাচ্ছি, তার মানে ডেল কিউ ইজ ইকুয়াল টু সিভি ডেলটি পাচ্ছি, ঠিক আছে? এখন আমি যদি সাপোজ ধরে নিলাম যে এটা মনে করো যে 1 কেলভিন মনে করো বৃদ্ধি করব, ঠিক আছে, 1 কেলভিন বৃদ্ধি করব, এটা তাপমাত্রা হচ্ছে তোমার ডেলটি পরিমাণ হচ্ছে তোমার 1 কেলভিন বৃদ্ধি করব। সো এটা কত হয়ে যাবে তাহলে, ডেল কিউ ইজ ইকুয়াল টু সিভি হয়ে যাবে, তাহলে ডেলটির পরিমাণ 1, তাই না? তো ডেলটি ইজ ইকুয়াল টু যদি 1 ধরে নিই আমরা, তাহলে সুতরাং ডেল কিউ ইজ ইকুয়াল কত পাচ্ছি, সিভি পাচ্ছি। বিষয়টা একটু নোট করে রাখো যে ডেল কিউ ইজ ইকুয়াল টু সিভি। এবার তাহলে আমি এটাকে ক্লিন করে দিচ্ছি। এবার মনে করো এবার আমি হচ্ছে এটাকে চাপ নিয়ে কথা বলবো, চাপ নিয়ে। তাহলে এবারও সেম, এখানে সূত্রটা সেমই বসবে, বাট এখানে পার্থক্য হবে অবভিয়াসলি। তো দেখো আমি এখানে তো এটাকে ক্লিন করে দিচ্ছি এই অংশটুকুকে। তো এবার হচ্ছে আমি স্থির চাপে বা কত হবে, এটা সিপি হয়ে যাবে, তাই না? স্থির চাপে তোমার যেটা সিপি হয়ে যাবে, সো সিপি, এটা সিপি, ঠিক আছে, স্থির চাপে। এখন এই ক্ষেত্রে তোমার যদি হচ্ছে আমি স্থির চাপে 1 মল পরিমাণ গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তা সিপি পরিমাণ তাপের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে সরি, হ্যাঁ, ডেল কিউ পরিমাণ তাপের যদি প্রয়োজন হয়, তাহলে কি করবো বলো তো, কি বলতে পারি এখানে? আরেকটা বিষয় তোমার হচ্ছে, যেহেতু আমি জানি যে ডেল সিপি এর ক্ষেত্রে তোমার হচ্ছে আয়তনটা কি হয়, বৃদ্ধি পায় না, তো বাহ্যিক চাপের বিরুদ্ধে বৃদ্ধি পায়। সাপোজ ধরো সেই পিস্টনটা এখন এই এখানে যেহেতু গ্যাসটা আছে, তো গ্যাসটা তোমার এখন তাপটা গ্রহণ করতেছে, তাপ গ্রহণ করার ফলে সে টেম্পারেচার বৃদ্ধি করতেছে, পাশাপাশি সে ভি বৃদ্ধি করতেছে, এদিকে এদিকে সে ভি বৃদ্ধি করতেছে। তাহলে কি হবে, পিস্টনটা কি হবে, এখান থেকে মুভ করবে, মুভ করে সাপোজ ধরো যে এখানে সরে আসছে, সাপোজ ধরো এখানে সরে আসছে, তাই না? এটা তো আমি ঘটনা তত্ত্ব থেকে এটাই বুঝলাম আমি এতক্ষণ ধরে। সো এটা এখান থেকে এখানে সরে আসছে, তার মানে এটা একটা কাজ হয়েছে না বলতো, বাহ্যিক চাপের বিরুদ্ধে একটা কাজ হয়েছে। তা এখন এই যে কাজটা হইলো, যে এই কাজটার পরিমাণটুকু কতটুকু সেটা আমাকে আগে বের করতে হবে, তাই না? সো দেখো তাহলে সেই কাজটার পরিমাণ আগে বের করি আমি তাহলে। সো এইটা আমার ডেল কিউ পরিমাণ এখন জানার দরকার নাই, এটা আমার এখানে দরকার নাই। তাই এখানে আমি হচ্ছে এবার কি বের করব, যে চাপের বিরুদ্ধে গ্যাসের যে কাজ, চাপের বিরুদ্ধে, ঠিক আছে, গ্যাসের আয়তন বৃদ্ধির ফলে, সাপোজ ধরো যে এইটুক হচ্ছে তোমার এখান থেকে এখন এখানে চলে আসছে, মানে প্রথম ইনিশিয়াল পজিশনটা এখান থেকে এখানে আসছে, তারপর এইটুক কত হবে ধরে এলাম হচ্ছে এটা এক্স পরিমাণ গেছে, ঠিক আছে? তো বৃদ্ধির ফলে মনে করো তোমার হচ্ছে এই যে পিস্টনটা, সো এই পিস্টনটা এক্স পরিমাণ দূরত্ব বাইরে গেছে, এক্স পরিমাণ সরে গেছে, সাপোজ ধরো সরে গেছে। তাহলে কাজের পরিমাণ কতটুকু হবে, আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, এফ এস, তাই না? ডাব্লিউ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে এফ এস, ঠিক আছে? তো এখানে ডাব্লিউ পরিমাণ কি হবে, এফ এক্স হবে। এখানে আমি যদি এক্স দ্বারা দিয়ে করতেছি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স। এটা আমাদের নিউটনের বলবিদ্যার সূত্র, আমরা সবাই জানি এটা। তো এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু তোমার হচ্ছে এই যে এফ, তো এইটাও আমরা জানি যে পি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এফ বাই এ। পি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই এ, চাপ হচ্ছে মোট আয়তন, সরি মোট বল এবং মোট ক্ষেত্রফলের, যে এটা যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তার ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস, মানে কি একটা রেশিও, একটা অনুপাত, হ্যাঁ, এটা তো চাপ। সো মানে ওয়ান নিউটন চাপ যদি আমি 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বরাবর প্রয়োগ করি, তাহলে 1 অ্যাটমসফিয়ার চাপ মানে বৃদ্ধি পায় বা বেশি হয়, তাকে আমরা বলি এটাকে তোমার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তো এখন হচ্ছে তার মানে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, তো আমরা বলতেই পারি যে এফ ইজ ইকুয়াল টু পি এ, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি এ এক্স। এবং কথা হচ্ছে এ আর এক্স, আমরা জানি যে ভলিউম কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো সাপোজ ধরো যে এটা হচ্ছে তার এটা হচ্ছে তার সাপোজ ধরো যে দৈর্ঘ্য, এটা তার দৈর্ঘ্য, এটা তার প্রস্থ, এবং এখান থেকে এটুকু হচ্ছে তার উচ্চতা, তার উচ্চতা এতটুকু বৃদ্ধি পাইছে, বিষয়টা বুঝছো? তো তার মানে এ ইন্টু এক্স মানে কি হয়ে যাবে, এটা ভি হয়ে যাবে না? তো আমরা বলতে পারি কি যে পি ইন্টু ডিভি বলে দিতে পারি আমরা, ডিভি, কারণ আমরা জানি কি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি। তো দেখো এখান থেকে তোমার ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি আসছে, বুঝতে পারছো জিনিসটা? আমি তোমাদেরকে ওদিন পড়াইছিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডিভি, এবং ডিভি এর ভ্যালু যদি 0 হয় তাহলে ডাব্লিউ ভ্যালু 0 হবে। এখানে এই যে এটা সূত্র কোত্থেকে আসলো, এটা এখান থেকে আসছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স এন্ড এফ ইজ ইকুয়াল টু এ পি এ।
সো এ এক্স হচ্ছে আবার ডিভি, তার মানে এটা তোমার হচ্ছে আয়তন, এটা তোমার হচ্ছে চাপ। এখান থেকে আজকে তোমার মূলত ঘটনাটা এখানে ঘটছে, ঠিক আছে। তো এই গেল, তার মানে আমরা তাহলে বলতেই পারি যে সুতরাং আমরা যে একটু আগে দেখছিলাম যে আমরা লিখছিলাম এরকম যে সুতরাং সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস বাহ্যিক কাজের পরিমাণ, তাই না? ওখানে তাহলে কি হবে, এই কাজের পরিমাণ যে লিখলাম না, কাজের পরিমাণ সমাতুল তাপ। সো ওখানে আমার কি হবে, কাজের পরিমাণের জায়গায় আমি এখন লিখতে পারি যে সিভি প্লাস পিডিভি, তাহলে সিপি, তাহলে সিপি ইজ ইকুয়াল টু সিপি প্লাস পিডিভি, ঠিক আছে। তাহলে এই যে কাজের পরিমাণটুকু, এখানেও আমাদের শেষ না। কারণটা হচ্ছে ভাইয়া, এটা ভালো মতো বুঝো, এই যে পিডিভি, এই পিডিভি তো কোনো মান নাই, এটা তো আমি যতটুকু মান দিব ততটুকু মানের উপর ডিপেন্ড করতেছে। আমি জানতে চাচ্ছি যে আসলে এটার অ্যাকচুয়াল ভ্যালুটা কতটুকু, তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কতটুকু সেটা আমি বের করতে চাচ্ছি, ঠিক আছে। তো সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস পিডিভি, এটা আসলে আমার অ্যান্সার না, এটা আমার অ্যাকচুয়ালি অ্যান্সার না, বাট এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। সো এটা আমি লিখে রাখলাম একটা ইকুয়েশন হিসেবে, সাপোজ 1 নাম্বার ইকুয়েশন। এটা একটা সূত্রের মতো কাজ করবে। সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস পিডিভি, এটা সূত্রের মতো কাজ করবে, ঠিক আছে। এবার আসো, আমরা জানি তোমার হচ্ছে একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি, এটা একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, বাস্তব এনি রিয়েল গ্যাস, একটা বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে বিচ্যুতি, যতটুকু আমার মনে পড়ে, সামথিং লাইক দ্যাট। তাহলে পিভি ইজ ইকুয়াল টু জেড এন আর টি। এখন যদি এটা আদর্শ গ্যাস হয় তাহলে এটা কি হবে, পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, মানে জেড এর ভ্যালু 1 হয়ে যাবে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, জেড ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, এখানে কোনো বিচ্যুতি নাই। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে বিচ্যুতি থাকতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে, তাহলে আমি কার জন্য বের করতেছি, এটা 1 মোল গ্যাসের জন্য না, 1 মোল গ্যাস, তাহলে এন ইজ ইকুয়াল টু কত, 1 মোল। তো বলতে পারি কি যে পিভি ইজ ইকুয়াল টু তাহলে আর টি। সুতরাং এখানে লিখতে পারি আমরা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, পিভি ইজ ইকুয়াল টু আর টি। তাহলে এবার যদি যদি তোমার হচ্ছে চাপ স্থির থাকে, যেহেতু চাপ স্থির, তো আমি যেহেতু সিপি নিয়ে কথা বলতেছিলাম, তো চাপ স্থির, চাপ যদি স্থির রাখতেছি, আচ্ছা চাপ স্থির থাকা মানে কি বলতো, চাপ স্থির থাকা মানে কি, চাপ স্থির থাকা মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট, মানে এটা তোমার হচ্ছে একটা কনস্ট্যান্টের মতো আচরণ করবে, তাই না? তো চাপ স্থির রেখে মানে কোনো কিছু যদি কনস্ট্যান্ট থাকে তার মানে কি, সেটা কিন্তু একটা ভ্যালু, মানে সেটা কিন্তু ভ্যালু প্রকাশ করতেছে, তার মানে এটার কোনো ডিফারেন্সিয়েশন হবে না, এটা কোনো ইন্টিগ্রেশন হবে না। চাপ স্থির রেখে আমি যদি এখন ডিফারেন্সিয়েশন করি এই সমীকরণটার, ডিফারেন্সিয়েশন করে পাই বা ব্যবকলন করে পাই, বাংলা কথায় বলে ব্যবকলন করে পাই। তো এটা কি হবে, আমাদের সূত্র কি বলতো, আমাদের তোমার এটা মোটামুটি সবাই সবাই জানো যে ইউভি ক্ষেত্রে ডি বাই ডিএক্স অফ ইউভি, এটা কি হয় যে ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স, তাই না? তো এখানে সেম দেখো, এখানে ইউভি এখানে ইউভি, তাহলে দেখো এই যে পি ডিভি বাই ডিএক্স, তো এখানে তো ডিএক্স নাই, এখানে জাস্ট ডিভি হবে। তো ডিপি ডিভি প্লাস ভি, তাই না, প্লাস ভি, ভি দেন তোমার হচ্ছে কি বলতো, ডি অফ পি, তাই না? আমি এখানে কোনো এক্স টেক্স আনবো না, এখানে কোনো এক্স লেখা দরকার নেই, জাস্ট আমি এই ডিটাই আনবো, মানে আমি পি কে ভাঙতেছি, ডি অফ পি মানে ভাঙতেছি পি কে। সেম ভাবে আর দেন তোমার হচ্ছে ডিটি, আর ডিটি প্লাস টি ডিআর। এখন সবাই আমাকে একটু রেসপন্স করো, এখানে পিটা আসলে কিসের নিয়ে আচরণ করতেছে বলতো, কনস্ট্যান্ট আচরণ করতেছে, তাহলে পি ডিভি। তাহলে এখানে আমি যদি পি কে ভাঙি তাহলে কত পাবো, কেউ বলো তো আমাকে। অ্যাজ পি হচ্ছে কনস্ট্যান্ট আচরণ করতেছি, স্থির রাখছি, তার মানে কনস্ট্যান্ট। সো কোন একটা কনস্ট্যান্টকে আমি যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাই আমি, বলো। হ্যাঁ, আচ্ছা, চ্যাট বক্সে মিজুল এসে তোমার হচ্ছে 0 পাই, ঠিক আছে, তাহলে জিরো মানে 0 পাচ্ছি, তাই না? সেম ভাবে আর ডিটি প্লাস এটাও ক্ষেত্রে আরটা কি অ্যাকচুয়ালি, আরটা আর মানে কি, কেউ আমাকে দেখে বলো তো, আর এর অর্থ কি, আর বলতে কি বোঝায়, কারো আইডিয়া আছে যে আর এর ব্যাখ্যাটা কি, মানে আরটা কি আসলে, কারো মনে নাই আর এর মানটা কি? হ্যাঁ, আচ্ছা তোমার একটু কাইন্ডলি ম্যাক অন করে বলো তাহলে ভালো হয়।
8.14 না? না 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 না, ভ্যালু তো জানতে চাইনি। এটা মানেটা কি অ্যাকচুয়ালি? এটা গ্যাস ধ্রুবক না এটা? এটাকে বলা হয় হচ্ছে, হ্যাঁ, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, মোলার গ্যাস ধ্রুবক। এটার তোমার বিভিন্ন এককে বিভিন্ন রকম ভ্যালু আছে। হ্যাঁ, তোমাদের কেমিস্ট্রি বইতে এটা সবগুলো ভ্যালু দেওয়া আছে, বিভিন্ন স্কেলের জন্য বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। লিটার অ্যাটমসফিয়ার পার প্রেসারের জন্য দেওয়া আছে, কেলভিন পার কেজির জন্য দেওয়া আছে, তোমার এসআই সিজিএস সব কিছুর জন্য এটা ভ্যালু দেওয়া আছে। তো এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? তো এখানে কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু এটা, তাই না? তো আর হচ্ছে একটা কনস্ট্যান্ট, তার মানে কি এটা এটা কি হবে? এটা টি ইন্টু 0 হয়ে যাবে। তার মানে কি শুধু এটা থাকবে আর এটা থাকবে। তাহলে পিডিভি ইজ ইকুয়াল টু আরডিটি। কথা হচ্ছে আমি তোমাদের বলে দিয়েছিলাম ফার্স্টে যে আমি কতটুকু পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করব, 1 কেলভিন পরিমাণ। তার মানে ডিটি, মানে এখানে তো ডিটি হিসাবে ডিনোট করে ফেলছি। ডিটি আর ডেলটি একই কথা, ঠিক আছে? ডিটি আর ডেলটি কিন্তু একই জিনিস। তো ডিটি ইজ ইকুয়াল টু ডেলটি ইজ ইকুয়াল টু কি 1 কেলভিন ছিল না? 1 কেলভিন। সো উই ক্যান সে পিডিভি ইজ ইকুয়াল টু আর ওয়াই as dt is equal to what? 1 কেলভিন। তাহলে পিডিভি ইজ ইকুয়াল টু আর। সুতরাং আমি এই এক নাম্বার সমীকরণের দিকে তাকাই, তাহলে সিপি প্লাস সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস কি বলতো? আর। বিকজ পিডিভি ভ্যালু কি বের করছি? আমি এখানে আর বের করছি। পিডিভি ভ্যালু আমি এখানে আর বের করছি। তাহলে সুতরাং সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। দিস ইজ দ্য ভ্যালু, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিপি এন্ড সিভি। ওকে, তো তুমি যদি সাবমিশন করো সিপি আর সিভির, তাহলে তুমি হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক পরিমাণ ভ্যালু পাবা। তার মানে আর কিন্তু কি এটা পজিটিভ ভ্যালু। সো অবভিয়াসলি আমরা যদি ধরে নিলাম হচ্ছে আর ইজ ইকুয়াল টু 8.3146 জুল পার কেলভিন পার মোল। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু। এসআই বা সিজিএস সম্ভবত আমার খেয়াল নাই, হোয়াট এভার। মানে এক কথা বলে তোমার হচ্ছে কেলভিন পার মোল এককে আর কি, ঠিক আছে? জুল পার কেলভিন পার মোল এককে। তো এই এককে তোমার কি আর এর ভ্যালু হচ্ছে 8.3146। তো এখানে তার মানে বুঝতে পারতেছি আমরা যে সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু কত? 8.3146 জুল পার কেলভিন পার মোল। হ্যাঁ, পার মোল। তো এটাই হচ্ছে আমাদের মেইনলি মানে এই সিপি এবং সিভি এর পার্থক্য। তার মানে আমরা বলতে পারি যে গ্যাসের দুই আপেক্ষিক তাপের পার্থক্য হচ্ছে তোমার গ্যাস ধ্রুবক আর এর সমান। ঠিক আছে, তার মানে গ্যাসের দুই আপেক্ষিক তাপের, গ্যাসের দুই কথাটা স্টেটমেন্টটা লিখে রাখো। স্টেটমেন্টটা লিখে রাখি আমি এখানে, যে গ্যাসের দুই আপেক্ষিক তাপের পার্থক্য গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। ঠিক আছে, সো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, বোথ ফর অনুধাবন কোয়েশ্চেন এন্ড উচ্চতর দক্ষতা কোয়েশ্চেন। আর এর সমান বলে দিল যে প্রমাণ করো এটা ভ্যালুটা এত, এটা। সো তোমাকে ঘ নাম্বার দিয়ে দিতেই পারে বা খ নাম্বার দিতে পারে। সো খ নাম্বারে আসলে ছোট করে লিখবা, গ নাম্বারে আসলে মানে খ নাম্বার আসলে তুমি জাস্ট ব্যাখ্যাটা লিখে দিবা, আর ঘ নাম্বার আসলে তুমি এভাবে করে ম্যাথমেটিক্স দেখাই দিবা। ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের মোটামুটি তাহলে এটুকুই ছিল। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে হচ্ছে আমি গামা নিয়ে পড়াবো, ঠিক আছে? সো গামাটা শেষ করে দেন হচ্ছে আমরা অন্য টপিকে চলে যাব। তো তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই।